স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিনে। আজ আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, নানা চাপে দেশের অর্থনীতি, বিশেষ করে ব্যাংকিং খাতের দুরবস্থায় আস্থাহীনতা গ্রাহকদের মাঝে, এছাড়া চড়া দ্রব্যমূল্য পরিস্থিতি আসলে উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে অনেক দিন ধরেই। সরকারের আয় ব্যয়ের হিসাব মেলাতে চাপ আছে রাজস্ব আয় বৃদ্ধির। তো আজ আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ। আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের নির্বাহী পরিচালক ডক্টর এম আবু ইউসুফ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। আশরাফ আহমেদ, আপনার কাছে আসতে চাই, বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতায় ব্যবসা বাণিজ্যের চ্যালেঞ্জ কি দেখছেন মোটা দাগে? খুব মোটা দাগে যদি বলি, ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। খুব মোটা দাগে যদি বলি যে দেখুন, আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। কারণ বিশেষ করে সেটা সারা দেশে না হলেও কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল জোনে আসলে অস্থিরতা বিরাজ করছে এক ধরনের, যেটা আসলে ওই এরিয়াগুলো থেকে আসলে অপারেট করাটা ইম্পসিবল করে দিচ্ছে প্রায়। সো এটা একটা বড় চ্যালেঞ্জ। এটার বাইরেও আমরা দেখেছি গত এক মাসে আপনার বিভিন্ন জায়গায় লুটপাট, অগ্নিসংযোগ, এই জিনিসগুলো হয়েছে। এটার ফলে এক ধরনের একটা আশঙ্কা এবং আস্থার অভাব তৈরি হয়েছে। এটার প্রাইমারি কারণও ছিল যে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল না। আমরা আশা করছি, এবং এটা যদি দেখেন যে আপনার গত এক মাসে কিন্তু আসলে খুব ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট হয়েছে। মাসের শুরুতে যা ছিল অবস্থা এখন তার থেকে অনেক বেটার। আমরা আশা করি যে আগামী এক মাসের মধ্যেও হয়তো বা আরও বেটার হবে। কিন্তু আমাদের যেটা আসলে দরকার, যে যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এই যে এর উপরে যে আস্থার ব্যাপারটা, এটা তৈরি করাটা খুব জরুরি ব্যাপার। দুটো কিন্তু আসলে স্লাইটলি ডিফারেন্ট। একটা হচ্ছে অ্যাকচুয়াল ঘটনা কী ঘটছে, এবং সেকেন্ড হচ্ছে আশঙ্কা এবং আস্থার জায়গাটা তৈরি হয়েছে কিনা। দুটোই আসলে সমানভাবেই জরুরি। এটার বাইরে এই মুহূর্তে আমাদের দি আদার টু মেজর চ্যালেঞ্জ যেটা, একটা হচ্ছে আপনার জ্বালানি সরবরাহ, লোডশেডিংও বেড়ে গেছে, গ্যাসের প্রেশারও পাওয়া যাচ্ছে না। ওইখানে আমরা জানি যে এফএসআরইউগুলো বন্ধ ছিল, সেটা হয়তো বা এক সপ্তাহের মধ্যে ফেরত চলে আসবে। তাহলে আমরা আশা করি যে গ্যাসের সরবরাহ অ্যাটলিস্ট ইমপ্রুভ করে যাবে। জ্বালানি সরবরাহের জন্য হয়তো বা ইলেকট্রিসিটি সরবরাহের জন্য হয়তো বা আরেকটু সময় দিতে হবে, কারণ এখানে জ্বালানি ইম্পোর্টের ব্যাপার আছে একটা, আবার জ্বালানি ইম্পোর্টের ফান্ডিংয়ের ব্যাপার আছে, উইচ অ্যাকচুয়ালি রিলেটস টু দ্য আপনার আমাদের যে আদার রিয়েল প্রবলেম যেটা এই মুহূর্তে, যে আপনার আমাদের যেহেতু আমরা একটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য একটা মোটামুটি কঠোর আপনার কঠোরভাবে সংকোচনমূলক মুদ্রানীতির দিকে এগোচ্ছি। এটার ফলে যেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে যেটা হচ্ছে যে আপনার ক্রেডিট ফ্লো কমে আসছে। তার মানে হচ্ছে আমাদের যেই পরিমাণ চলতি ঋণ দরকার, বিশেষ করে সিএমএসএমই সেক্টরে, সেটা যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। এবং এই প্রবলেমটা কিন্তু মোটামুটি আমাদের গত 5-6 মাস ধরেই চলছে, যখন আমরা ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলাম। এই ব্যাপারে আমরা একটা ব্যাপারে খুবই আনন্দিত যে সেন্ট্রাল ব্যাংক দুটো স্পেসিফিক স্টেপ নিয়েছেন। একটা হচ্ছে রোববারে গভর্নরের যে ব্রিফিং ছিল, সেখানে কিন্তু তিনি বলেছেন যে এই এসএমইর ঋণটা যাতে এটা তারা বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সামনের দিনে আর কি। সো সেন্ট্রাল ব্যাংকের মোটামুটি 3-4টা উইন্ডো আছে। ক্রেডিট গ্যারান্টি স্কিম আছে একটা, রিফাইন্যান্সিং উইন্ডো আছে একটা, পোস্ট ফাইন্যান্সিং উইন্ডো আছে একটা। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে এইটাকে যদি আরেকটু গতিশীল করা যায়, এবং আমরা এই ব্যাপারে অত্যন্ত আনন্দিত যে উনি আসলে সেন্ট্রাল ব্যাংক আসলে ওই স্টেপটা নিয়েছেন যে এগুলোকে কীভাবে অ্যাক্টিভেট করা যায়। কারণ এটা চালু হলে যেটা হবে যে ক্রেডিট এসএমইগুলোতে বিশেষ করে আপনার ক্রেডিট ফ্লো বাড়বে, চলতি ঋণের প্রবাহ বাড়বে। সেটা হলে আমাদের এই মুহূর্তে যেটা একটা বড় ধরনের চাপের মুখে আছি আমরা, সেটা কিছুটা হলেও লাঘব হবে। জি, আমরা ডক্টর এম আবু ইউসুফ, একটা চ্যালেঞ্জের কথা খুব বেশ সাম্প্রতিক সময় খুবই ব্যবসায়ীরা বেশ উদ্বেগের মধ্যে আছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। আমরা গার্মেন্টসের ক্ষেত্রে কিছু জায়গায় সমস্যা দেখি, এছাড়াও বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রতিষ্ঠানে সহিংসতার কিছু ঘটনা দেখেছি। তো মানে এই যে আস্থার জায়গা, মানে এখানে বিনিয়োগ এবং কর্মসংস্থান জড়িত এই জায়গাগুলো, মানে এইটা থেকে আসলে উত্তরণের উপায় কি হবে? না, ধন্যবাদ। যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস পূর্ণ হলো, তো স্বভাবতই এখানে অর্থনীতির যে জায়গাটা, অর্থনীতিকে কীভাবে সচল করা যায় সে ব্যাপারে নানা বহুমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এর পাশাপাশি যেটি বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কিন্তু প্যারালালি, একটা কিন্তু আরেকটা কমপ্লিমেন্ট করছে। তো এই দুটো কিন্তু প্যারালালি করতে হবে। যদিও আমরা বুঝি যে কোনো একটা
অভ্যুত্থানের পরে তারপরে কিছু একটু সময় লাগে, কিন্তু সেই সময়টা যাতে আবার অর্থনীতিকে যাতে একটা বড় চাপের মধ্যে ফেলে না দেয়। দেখেন, রেডিমেড গার্মেন্টস আমরা বলি এটি হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি, কিন্তু সেই জায়গাটায় এক ধরনের অস্থিরতা আমরা দেখছি। একদিকে আমরা দেখছি যে অর্থনীতিকে গোছানোর জন্য, অর্থনীতিকে সচল করার জন্য, প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বাট অন্যদিকে আমরা দেখছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে এই দিকে ভাবে থাকার কথা সেটা অনেকটা শ্লথগতি হচ্ছে। তাহলে এই দুটোর যদি সমন্বয় না করতে পারি তখন কিন্তু এই যে ব্যবসার, যেটাকে আমরা বলছি যে আমরা 3টা আরের কথা বলি, রাইস, রেমিটেন্স এবং রেডিমেড গার্মেন্টস, এই যে লাইফলাইন, পাশাপাশি আমাদের এসএমই খাতও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। তো এই সবগুলো চলকও কিন্তু আমরা যখন ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটির কথা বলি তখন কিন্তু এই সবগুলো জায়গায় প্যারালালি কিন্তু আমাদেরকে নজর দিতে হবে, যাতে যেহেতু আমরা একটা নেট ইম্পোর্টার কান্ট্রি এবং সেটার জন্য আমাদের কিন্তু ফরেন রিজার্ভটা খুবই জরুরি একটা বিষয়, এবং তার যে সোর্স, একটা অন্যতম সোর্স হচ্ছে আমাদের রপ্তানি খাত। তো এই রপ্তানি খাত যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সেটি যাতে সচল থাকে, সেই জায়গাটা কিন্তু আমাদের গভীর মনোযোগের সাথে দেখতে হবে, এবং এটার সাথে যেই সমস্ত বিষয়গুলো জড়িত আছে, যে সমস্ত চলকগুলো জড়িত আছে, সেগুলোকে কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। তো সেখানে যদিও আমরা দেখছি সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে এগুলো কোনোভাবেই গ্রহণ করা হবে না, নানা ধরনের দাবি দেওয়া অনেক কিছু। আমি মনে করি সরকারকে কিন্তু একটু সময় দিতে হবে। অনেক কিছুই কিন্তু করা সম্ভব, কিন্তু তার জন্য যে একটা জায়গা বুঝে নেওয়ার জন্যও কিন্তু অনেক সময় দরকার। তো সেই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডটা সব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গা থেকে, অনেক ট্রেড বডিজ বলেন, অনেক অর্গানাইজেশন বলেন, সবাই কিন্তু বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসছে। তো সেটি কিন্তু আমি মনে করি যে হয়তো দাবি দেওয়া অবশ্যই যৌক্তিক হতে পারে বা সেটা নিয়ে কথা বলা যেতে পারে। প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে মানে একটু সময় চেয়েছেন যে এগুলো আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো সলভ করব, যেহেতু দীর্ঘদিন ধরে জিনিসগুলো চলে আসছিল। তো আমরাও আশা করব সেই সমাধানগুলো হবে। একটু ব্যাংকিং খাতের আলোচনায় আসতে চাই। আশরাফ আহমেদ, কিছু ব্যাংকের অবস্থা খুবই নাজুক, দেউলিয়া হওয়ার পথে, এমনটাই বাংলাদেশ ব্যাংকও বলছে। বিশেষ করে 10টি ব্যাংকের কথা সাম্প্রতিক সময় আলোচনায় আসছে। তো মানে এর কারণে অনেক ব্যবসায়ীরাও আমরা যেটি জানি যে বিপাকে পড়ছেন, এলসি খুলতে পারছেন না, অনেক ধরনের মানে জটিলতা তৈরি হচ্ছে। মানে এইটা আসলে আপনাদের অভিজ্ঞতাটা কি, বা এটার সমাধানের উপায় কি? আমি আসলে প্রথমে একটু আশার কথা দিয়ে শুরু করি যে দেখুন, আমরা বলছি যে আমরা জানি যে গত বছর থেকেই যে মোটামুটি যে আমাদের এনপিএল এর লেভেল ব্যাংকিং সিস্টেমের হয়তো বা টোটাল অ্যাসেটের 10% লেভেলে ছিল ইন অ্যাগ্রিগেট। এটা আমরা ধরে নিতে পারি যে নতুন করে আরও বেশ কিছু ঋণ খেলাপি হচ্ছে, এবং কারেন্ট কনটেক্সটে ক্রেডিট স্কুইজ এবং সব কিছু মিলিয়ে এটা আরও বাড়বে। 15% 20% লেভেলের এনপিএল কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেম মোটামুটি বহু বছর সাস্টেইন করেছে। এটা ম্যানেজ করা সম্ভব। এখানে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে যে আমাদের প্রবলেমটা কিন্তু ব্যাংকিং সিস্টেমের প্রবলেম আমি বলতে একেবারেই রাজি না। তার কারণটা হচ্ছে, দেখুন, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের স্টেটমেন্টটাও দেখেন, প্রবলেম হচ্ছে ওনার ডেফিনেশনে যে যদি 10টা ব্যাংক হিসাব করি আমরা, সো 60টা ব্যাংকের মধ্যে 10টা ব্যাংক ইজ ইন ট্রাবল। তার মানে বাকি 50টাতে কী হচ্ছে তাহলে? আপনি যদি, এবং আমরা এটাও জানি যে বাংলাদেশে যত রেকগনাইজ এনপিএল আছে তার 60% হচ্ছে কনসেন্ট্রেটেড অন 10 ব্যাংকস। এটা গত বছর থেকেই ট্রু। সো এই অবস্থায় ধরলাম আমরা যে ওই 10টা ব্যাংকের লিস্টের মধ্যে হয়তো বা নতুন করে আরও 10টা ব্যাংক অ্যাড হচ্ছে, এবং সেটাও দেখা যাচ্ছে যে এই 20টা ব্যাংক মিলিয়ে, আগের 10টা এবং নতুন 10টা মিলিয়ে এই 20টা ব্যাংকেই মোটামুটি প্রায় 80-90% অফ অল নোন অর ইভেন আননোন এনপিএল কনসেন্ট্রেটেড আছে। তার মানে হচ্ছে যে বাকি যে 40টা ব্যাংক আছে তাদের কিন্তু অপারেশনালি বিশেষ কোনো সমস্যা নেই। সো সেই কারণে আমি যেটা বলতে চাই যে আসলে আপনাকে যদি বলতে হবে যে ব্যাংকিং সেক্টরের একটা সেগমেন্টে বেশ বড় ধরনের ড্যামেজ হয়েছে, এই ড্যামেজটা বাকি যে সিংহভাগ 40টা ব্যাংক সেখানে হয়তোবা হয়নি। আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে যাই করি না কেন আমরা,
স্ট্র্যাটেজিক্যালি আপনাকে পুরো সিস্টেমটার স্টেবিলিটি বজায় রেখে এই ট্রান্সফরমেশনটা করতে হবে। তার মানে আপনি যে 20টা ব্যাংক যেটা ট্রাবলে সমস্যায় আছে সব মিলিয়ে, তার মধ্যে কিন্তু অনেকগুলো স্টেট ওন ব্যাংকও আছে যেগুলো টেকনিক্যালি ব্যাংকরাপ্ট ফর 30 বছর ধরে আমার জানা মতে তাতে বিশেষ কোনো সমস্যা হয় না। এরকম সমস্যা কেন হয় না সেটারও কারণ আছে, বিকজ এটা সরকার এন্ড অফ দ্য ডে রিমেন্স আ গ্যারান্টার ফর দোজ ব্যাংকস। এই ব্যাংকগুলোর সমস্যাটা যাতে অন্য ব্যাংকগুলোকে সিস্টেমিক রিস্কের ভিতরে না ফেলে, সেটা একটা সবচেয়ে বড় অবজেক্টিভ আমি মনে করি। সেকেন্ড জিনিস হচ্ছে আমরা যাই করি না কেন আমাদেরকে এমনভাবে কাজটা করতে হবে যাতে ব্যাংকিং সিস্টেমে স্টেবিলিটি নষ্ট না হয়। বেসিক্যালি আপনার কি হয়, একটা ব্যাংক যখন খারাপ পারফর্ম করে, ব্যাড লোনস দেওয়া শুরু করে তখন, এবং যখন এটা কাস্টমাররা বুঝে যান, যে ডিপোজিটাররাও বোঝেন, বড়োয়াররাও বোঝেন, তখন হয় কি যে ওভার এ পিরিয়ড অফ টাইম দেখা যায় যে এই ব্যাড ব্যাংকস থেকে ভালো ব্যাংকে ডিপোজিটগুলোও সরে যায়, ইভেনচুয়ালি অ্যাসেটগুলোও ওখানে সরে যায়, মানে আস্থার একটা সংকট তৈরি হয়ে যায়। আস্থার সংকট তৈরি হয়, এবং এটি স্বাভাবিক, এটি হচ্ছে প্রসেস। যে পৃথিবীর সব কোনো দেশেই সব ব্যাংক সবসময় ভালো তা তো থাকে না, কিছু কিছু ব্যাংক মাঝে মধ্যে কলাপস করে, আমেরিকাতে রেগুলার হয় এটা। কিন্তু এই ট্রানজিশনের একটা প্রসেস আছে, যেই প্রসেসটার মধ্যে দিয়ে আপনাকে এনশিওর করতে হয় যাতে সিস্টেমিক স্টেবিলিটি কখনো ইম্প্যাক্টেড না হয়। সো এইখানে আমাদের এই ব্যাংকগুলোর ক্ষেত্রে যেমন ডিপোজিটাররা যেমন অন্য ভালো ব্যাংকে চলে যাবেন, বড়োয়াররাও ইভেনচুয়ালি ভালো ব্যাংকে চলে যাবেন, এবং এই প্রসেসটার মধ্যে দিয়ে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের যে কন্ট্রিবিউশন আছে সেটা যদি আসলে ব্যাড লসের থেকে কম হয় তখন কিন্তু সমস্যাটা তৈরি হবে। সো এই ক্ষেত্রে আপনাকে হয় ক্যাপিটালাইজ করতে হবে, কিংবা ব্যাংকগুলোকে এমন একটা স্টেটে নিয়ে যেতে হবে যে ওভার এ পিরিয়ড অফ 5-10 ইয়ার্স তাদের প্রফিটেবিলিটি থেকে এইটা রিকভারি করা সম্ভব। এটা সম্ভব। এই মানে ব্যাংকিং খাতের এই কিছু ব্যাংকের কথা যেটা আমরা আলোচনা করছি, এটা তো মানে দীর্ঘদিনের মানে অনিয়ম, নজরদারির দুর্বলতা, মানে এই সব কারণেই হয়েছে এই পর্যায়ে এসে। মানে সেই জায়গাটায় আসলে গ্রাহকদের আস্থা নষ্ট হওয়াটাই স্বাভাবিক। অনেক ব্যাংক টাকা দিতে পারছে না, সে লিকুইডিটি ক্রাইসিসে আছে। মানে এই জায়গাটা আসলে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে হাঁটছে কিনা? আমরা দেখছি যে বোর্ড ভেঙে দেওয়া হচ্ছে, ডে টু ডে নজরদারির মধ্যে আনা হচ্ছে, প্রতিদিন রিপোর্টিংয়ের সিস্টেম চালু করা হয়েছে এই ব্যাংকগুলোর ক্ষেত্রে। মানে এখানে আর কোনো সাজেশন আছে কিনা আপনাদের? আসলে দেখেন, অনেক দিন থেকেই কিন্তু এই ব্যাংক খাতের যে রক্তক্ষরণ, এটি কিন্তু অনেক দিন থেকে আলোচনা হচ্ছে যে ব্যাংক খাতের যে বিশৃঙ্খলা, তো সেই জায়গাটা থেকে রক্ষা করার জন্য বর্তমানে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, প্রথম উদ্যোগ হচ্ছে যে সঠিক নেতৃত্ব। অর্থাৎ আমরা দেখছি যিনি অর্থ উপদেষ্টা বা যিনি শিক্ষা পরিকল্পনা উপদেষ্টা বা এরকম একটা যোগ্য নেতৃত্বের অধীনে কিন্তু বিভিন্ন সংস্কার, যেহেতু একটা অপরচুনিটি বাংলাদেশের এখন এসছে যে যেখানে আমরা সংস্কারের কথা বলছি, আমরা সুশাসনের কথা বলছি, আমরা ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, সেটার প্রাথমিক ধাপ হিসাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা হয়েছে এবং যোগ্য একজন গভর্নরের নেতৃত্বে, যিনি অর্থনীতি ভালো বোঝেন, অনেক দিন থেকে এইসব ব্যাংকিং খাত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, তিনি এখন কিন্তু বাংলাদেশ ব্যাংকে নেতৃত্ব দিচ্ছেন। তো সেই হিসাবে এই ব্যাংকিং খাতে শৃঙ্খলা নিয়ে আসার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে সঠিক তথ্যটা কি আসলে ব্যাংকিং খাতের বা পুরো অর্থনীতির কী চিত্র, সেটি আপনারা জানেন যে একটা 12 সদস্যের একটা হোয়াইট পেপার প্রিপারেশন কমিটি করা হয়েছে, তার পাশাপাশি সেই কমিটির একজন সদস্য। তো সেই জায়গায় যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আপনি দেখবেন ব্যাংকগুলোকে কিন্তু 3টে শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেটা আশরাফ ভাই সঠিকভাবেই বলছে যে সব ব্যাংক কিন্তু ক্ষতিগ্রস্ত না, এখানে কিন্তু ভালো পারফর্মিং ব্যাংকও কিন্তু আছে। তো সেখানে সবুজ ক্যাটাগরি, তারপরে হলুদ ক্যাটাগরি এবং লাল ক্যাটাগরি। তো এই যে 3 শ্রেণীর যে ব্যাংকগুলোর যে ক্যাটাগরি দেখা যাচ্ছে, যেগুলো লাল ক্যাটাগরি বা হলুদ ক্যাটাগরি, যেগুলো আপনার এনপিএল হাই অথবা অন্যান্য যে সমস্ত সূচকগুলো আছে যেখানে অনেক বেশি পরিমাণে লুটপাট করা হয়েছে, তো সেই জায়গাগুলো তাকে ঠিক করার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে হচ্ছে গভর্নেন্সটা ঠিক করা, অর্থাৎ নেতৃত্বের একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। ডক্টর আবু ইউসুফ, মানে আপনি বলছিলেন সুশাসনের কথা, মানে এই জায়গাটা আসলে এতদিন ব্যত্যয় হচ্ছিল কেন, বা মানে আপনাদের কাছে কি মনে হয় যে 3টা ক্যাটাগরির কথা বললেন আপনি ব্যাংকিং, এটার জন্য আসলে এই পর্যায়ে আমরা আসলাম কেন, মানে এটার দায় কার?
এটা আসলে যেমন একটা সংস্কৃতি কিন্তু আমরা অনেক দিন থেকে দেখছি যে ব্যাংকের টাকা এটা তো আমানতকারীদের টাকা, কিন্তু যারা কিছু কিছু ব্যাংকে যারা পরিচালনা করেছেন বা পরিচালনা পর্ষদে ছিলেন, যে টাকা নিয়ে ফেরত না দেওয়ার একটা সংস্কৃতি কিন্তু দীর্ঘদিন ছিল, এবং সেই টাকা ফেরত নিয়ে আসার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা সেই ধরনের উদ্যোগ কিন্তু আমরা দেখিনি। এখন একটা সময় এসছে, একটা বার্তা দেয়া হয়েছে যে ব্যাংকের যে আমানতকারীদের টাকা, এবং এই আমানতকারীদের সবচেয়ে বড় হচ্ছে তাদের কনফিডেন্সটা থাকা। এই যে লিকুইডিটি ক্রাইসিস হচ্ছে, যে লিকুইডিটি ক্রাইসিস কেন হচ্ছে, কারণ আপনি যেইভাবে টাকা লোন দিয়েছেন সেটা হয়তো এমনভাবে দিয়েছেন ওই টাকাটা আর ফেরত আসেনি। তো সেই জায়গাটা যদি আমরা অ্যাড্রেস করার জন্য এখন যে চেষ্টাগুলো নেওয়া হচ্ছে, প্রাথমিক পদক্ষেপ হিসাবে যে কিছু কিছু ব্যাংকে আপনারা দেখেছেন যে পরিচালনা পর্ষদ যেটি আছে সেটি আবার নতুন করে সাজানো হয়েছে, যাতে সেখানে সুশাসনটা নিশ্চিত করা যায় এবং এই বার্তাটা যে টাকা নিয়ে আপনি ফেরত দিতে হবে, কেন আপনি টাকা নিয়ে ফেরত দিবেন না সেটা তো হতে পারে না, এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, দৃষ্টান্তমূলক একটা যেটা দেশের প্রচলিত যে আইনি কাঠামো আছে, ইভেন যদি সম্ভব হয় সেটা দ্রুত বিচার আদালত যেমন আছে সেরকম কিছু একটা করে, যাতে একটা বার্তা দেওয়া যে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা আছে এবং যেই সেটার জন্য দায়ী হোক না কেন, তার যাই পরিচয় হোক না কেন, সেই জায়গায় যে জিরো টলারেন্সের কথা আমরা এতদিন যে শুনে আসছি তার সঠিক প্রয়োগ হওয়ার, কিন্তু এই যে সংস্কারের কথা আমরা বলছি, জিরো টলারেন্স শব্দটির সঠিক প্রয়োগ করার এখনই কিন্তু একটা সময়, সেটি কিন্তু আমরা এই এক মাসে বিভিন্ন উদ্যোগে কিন্তু আমরা দেখছি যে, তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই যে ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় যেটা হচ্ছে আস্থার সংকট, সবচেয়ে বড় যেটা ছিল যে লুটপাট করে নেওয়া, বিদেশে পাচার, টাকা পাচার হয়ে যাওয়া, এই টাকাগুলো গেল কোথায় আসলে? আমরা অনেক সময় কিন্তু এই জিনিসগুলো, এবং সবাই কিন্তু জানেও যে বিভিন্ন নাম, কতগুলো নাম আছে যেগুলো সবাই কিন্তু ধারণা করছে যে এই ব্যক্তিরাই কিন্তু দায়, কিন্তু তাদেরকে যে আইনের কাঠামোর মধ্যে নিয়ে আসা সেটির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কিন্তু এখন তো আমরা সরকারের কাছেও আশা করব যে যাতে তাদের সঠিক তালিকাটা প্রকাশ করা হয়। সঠিক তথ্য যেমন ইম্পর্টেন্ট, কারা আসলে এর জন্য দায়ী তাদের সঠিক তালিকাটাও আসলে দরকার। তাহলে ভবিষ্যতে যখন কোনো ধরনের ডিসবার্সমেন্ট হবে তখন কিন্তু যাতে তাদেরকে যারাই এর সাথে জড়িত থাকবে তারা অন্তত এই বার্তাটা পাবে, আমাকে সামনের দিকে কেউই কিন্তু আমরা কোনো কিছুর বাইরে না, যতই শক্তিশালী হোক না কেন। সেই বার্তাটা কিন্তু বর্তমান সরকারের যে যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেটা দিচ্ছেন এবং সেই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছেন। জি, আশরাফ আহমেদ, আমানতের সুরক্ষা বিমা 1 লাখ থেকে 2 লাখ করার একটা ঘোষণা দিয়েছে। মানে আমানতকারীদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আসলে এই যে দুর্বল ব্যাংকগুলোর, সেটা যদি আমরা বলি, মানে সেই জায়গাটা আসলে আর কিছু করণীয় আছে কিনা বাংলাদেশ ব্যাংকের? স্পেসিফিক্যালি একদম ডাইরেক্টেড যদি বলি যে বাংলাদেশ ব্যাংকের অর্ডিন্যান্স অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রাইম ডিরেক্টিভগুলোর একটা হচ্ছে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা, এবং এই যে বিমা, যেটা আমানতকারী বিমা, যেটা ডিপোজিটরি ইন্স্যুরেন্স স্কিমস, যেটা এই জিনিসটা কিন্তু আমাদের দেশে অনেক দিন ধরেই আছে, কিন্তু এটা ঠিক সঠিকভাবে প্রয়োগ হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যে এটা যেভাবে হওয়ার কথা, যে ব্যাংকের লিকুইডিটি এবং ওভারঅল হেলথের উপরে ডিপেন্ড করবে যে আপনার ব্যাংকগুলোকে কিন্তু প্রতি ডিপোজিট ইন্স্যুরেন্স জন্য একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে হয়। সো 60টা ব্যাংকের সমস্ত ব্যাংকই কিন্তু এটা দেয়, কিন্তু এই যে এই প্রিমিয়ামের রেটটা, এটা কিন্তু সেট করা আছে আপনার একটা ফ্ল্যাট রেটে, যেটা আমি মনে করি এখনই ইমিডিয়েটলি তুলে দেওয়া উচিত। কারণ এটার হওয়া উচিত যেই ব্যাংকের রিস্ক ফ্যাক্টর যত বেশি সেই ব্যাংকের জন্য রিস্ক প্রিমিয়াম তত ধাপে ধাপে বাড়তে থাকবে। সো যেমন মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে যেমন ধরেন যে আমার যদি ক্রেডিট রেটিং B- থাকে তাহলে দের ইজ এ 5% প্রবাবিলিটি অফ ডিফল্ট। আমার যদি ক্রেডিট রেটিং এক ধাপ নিচে নেমে যায়, সে C+ চলে যায়, কিংবা সিঙ্গেল বি ইয়েতে আরও এক ধাপ নিচে চলে যায়, তখন যেটা হবে, তখন আমার প্রবাবিলিটি অফ ডিফল্ট বেড়ে যাবে 12%-এ। সো ওইভাবে হিসাব করে আপনার এই প্রিমিয়ামটা সেট করা উচিত। তাহলে কি হয় যে আপনি রেগুলার বেসিসে ব্যাঙ্কগুলোর জন্য দেখা যাবে যে ওদের প্রফিটেবিলিটিতে হিট করে, কারণ আপনার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বেশি দিতে হলে আপনার খরচ বেড়ে যাবে। সো এই জিনিসটা আমি মনে করি এখনই করা দরকার। সেকেন্ড, আমাদের সিস্টেমিক দুটো দুর্বলতা আছে।
সেটা হচ্ছে যে সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভ আছে আমানতকারীদের সুরক্ষা দেওয়া, কিন্তু একটা ব্যাংক যদি বসে যায় তখন কিন্তু যারা বড়োয়ার সেই ব্যাংকের, যারা ধরেন ভালো বড়োয়ার, সে আমি আমার ছোটোখাটো একটা ব্যবসা চালাই, আমার কিন্তু ব্যাংক লাইনের উপর একটা ট্রিমেন্ডাস ডিপেন্ডেন্সি আছে, যে কালকে যদি আমি এলসি খুলতে না পারি আমি কিন্তু পরশু দিন অপারেট করতে পারবো না। অপারেট করতে না পারলে আমার সহকর্মী যারা আছে তাদের আমাকে ছাঁটাই করে দিতে হবে এবং আমার ব্যবসাটা বসে যাবে। এটা হচ্ছে রিয়ালিটি। এই প্রোটেকশনটার জন্যে আমি মনে করি স্পেসিফিক কিছু টার্গেটেড ক্লজেস সেন্ট্রাল ব্যাংকের অবজেক্টিভে দেওয়া উচিত, এবং যেখানে যখন এটা নেইও সেখানেও এই যে এই ট্রানজিশনটা যাতে স্মুথলি হতে পারে। আমি যদি আজকে ধরেন আমি যে ব্যাংকের সাথে ব্যাংকিং করতাম সেটা বসে গেল, তাহলে আমাকে তো অন্য ব্যাংকে যেতে পারতে হবে। আমি যদি এই ট্রানজিশনটা স্মুথলি করতে পারি তাহলে 100টা কর্মসংস্থান চলবে, নাহলে এই কর্মসংস্থানটা বন্ধ হয়ে যাবে। সো এই জিনিসটা একটা মাথায় নেওয়া দরকার। সেকেন্ড হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ব্যাপারে আপনি যদি বাংলাদেশে ব্যাংকের টেন্ডেন্সি দেখেন, দ্য ফেইলিয়ার কিন্তু মানে আমরা আসলে অনেকগুলো জিনিস নিয়ে কথা বলি যে বোর্ড কনস্টিটিউশনে যেগুলো আসলে আমি মনে করি খুব ক্রিটিক্যাল না, কিন্তু তারপরেও একমাত্র ওইটা আসলে অনেক বেশি স্পেস নিয়ে নেয়। যেমন সেন্ট্রাল ব্যাংক, আমি যেটা বলার চেষ্টা করছি যে সেন্ট্রাল ব্যাংকের বোর্ড সিলেকশনে কিংবা যে কোনো ব্যাংকের বোর্ডে কারো মেম্বার হওয়ার জন্য একটা টেস্ট বলা হয় যে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, যে আপনি একটা ব্যাংকের বোর্ডে সার্ভ করার জন্য ফিট অ্যান্ড প্রপার কি না। এই যে হয় না আমাদের এখানে, এটি আমি একটু এক্সপ্লেন করি। কিছু যোগ্যতা তো আইনে আছে আমাদের, কিন্তু যেই যোগ্যতাগুলো দেওয়া আছে সেগুলো আসলে খুব যে রেলেভেন্ট তা না। মানে যেমন ধরেন বলা আছে গ্র্যাজুয়েট, আপনি গ্র্যাজুয়েট হলে যে আপনি ভালো মানুষ হবেন এমন কোনো কথা নেই। আপনি গ্র্যাজুয়েট হলে যে আপনি ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ডেলিভার করতে পারবেন, ব্যাংকিং বুঝবো কিনা, হ্যাঁ, এরকম কোনো ইয়ে নেই। সো এই যে ফিট অ্যান্ড প্রপার টেস্টের, এটা কিন্তু আনডিফাইন্ড। এটা বাংলাদেশেও আনডিফাইন্ড, ইন্ডিয়াতেও আনডিফাইন্ড, এটা ইংল্যান্ডেও আনডিফাইন্ড। এটা আনডিফাইন্ড কারণটা হচ্ছে ওখানে দেখতে হবে যে আপনার ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি নেওয়ার ট্র্যাক রেকর্ড আছে কিনা। আমরা যেমন অনেকগুলো ব্যাংকেই জানি যে যারা চেয়ারম্যান হয়েছিলেন বহু বছর, তাদের আসলে এই যে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি, উনি তো আসলে শেয়ার মানে টোটাল ব্যাংকের অ্যাসেটের 1%-এরও শেয়ার হোল্ডার না উনি, কিন্তু যখন উনি দেখা যাচ্ছে যে তার নিজের স্বার্থে ব্যবহার করছেন তখনই কিন্তু সমস্যাটা তৈরি হয়। সো আমি মনে করি যে এই জায়গাটাতে আসলে জোর দেওয়া দরকার। সেই ক্ষেত্রে আপনি যদি ফিট অ্যান্ড প্রপার টেস্ট পাস করেন, সেক্ষেত্রে আপনি একই পরিবারের সদস্য কি না, আপনি 5% শেয়ার হোল্ডার কি না, এই ডিবেটগুলো আসলে ইররিলেভেন্ট হয়ে যায়। জি, বুঝতে পেরেছি। আমরা একটু মূল্যস্ফীতির আলোচনা যেতে চাই ডক্টর মাহবুব ইউসুফ। মানে এক ধরনের আশঙ্কা গত অনেক দিন ধরেই করা হচ্ছে যে মানে 1 বছরেরও প্রায় 2 বছর ধরে আসলে 9% উপরে আমরা দেখছি মূল্যস্ফীতি। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক একটা প্রভাব আমরা দেখছি। এতে আসলে নতুন করে দারিদ্র্যের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে কিনা, বা এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে মানে বাজার ব্যবস্থাপনা বা এই জায়গাগুলোতে কোনো উন্নতি দেখছেন কিনা, মানে এখানে আসলে করণীয় কি আছে? জি, আসলে মূল্যস্ফীতি এই সরকারের কাছে বা যে কোনো সরকারের কাছে প্রথম প্রত্যাশা থাকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখা। কারণ সাধারণ মানুষ যারা আছে তাদের প্রথম প্রত্যাশাই কিন্তু তাদের যাতে জীবন জীবিকার যে ব্যয় সেটা যাতে কোনোভাবেই বেড়ে না যায়। তো সেই জায়গা থেকে মূল্যস্ফীতির আসলে সঠিক তথ্যটা অনেক সময় প্রশ্নবিদ্ধ থাকে, যে আমরা যে সঠিক তথ্যটা দিচ্ছি এটির সাথে বাস্তবের যে রিফ্লেকশন সেটা কিন্তু অনেক সময় আমরা দেখি না। তাই এই জায়গা থেকে আমরা ধরে নিলাম যেই মূল্যস্ফীতির যেই সংখ্যাটাই আছে না কেন, সেটা আমরা দেখলাম যে এটা কিন্তু যে কোনো একটা ইনিশিয়েটিভ আপনি যদি নেন সেটা কিন্তু বাস্তবে তার রিফ্লেকশন পেতে কিন্তু একটু সময় লাগে। তারপরেও আমরা দেখলাম যে এই 1 মাসের মধ্যে কিছুটা হলেও যেটা অঙ্কের যেটা হিসাবে সেটি কিন্তু কিছুটা কমেছে, যদিও বলা হচ্ছে যেটা বাস্তবে আসতে আরেকটু সময় লাগবে। এখন এই মূল্যস্ফীতিটা শুধুমাত্র যদি আমরা বলি মনিটারি পলিসি যেটা আছে, বাংলাদেশ ব্যাংক যেটি তৈরি করে, সেখানে নীতি সুদের হার বাড়িয়ে চেষ্টা করা হচ্ছে, সংকোচনমূলক মুদ্রানীতি সেগুলো করে, কিন্তু এখন দেখতে হবে আসলে এককভাবে শুধু কতটুকু এই মনিটারি পলিসি দিয়ে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এর বাইরেও কিন্তু ফিসকাল পলিসি যেটা আছে, আমরা দেখি যে ট্যারিফ রেশনালাইজেশন বা অনেক কিছু আমাদের বাইরে থেকে আসে, কিন্তু বাজারে তো এর প্রভাব পড়ে না। বাজারে যেহেতু প্রভাব পড়ে না, কারণ হচ্ছে মনিটরিংয়ের অভাব থাকে। সেই জন্য মনিটারি পলিসি
এবং যে ফিসক্যাল পলিসি আছে সরকারের, এটার সাথে কিন্তু বাজার ব্যবস্থাপনাটা ইম্পর্টেন্ট। কেন 28 টাকার আলু এন্ড কনজিউমার হিসাবে আমরা 60 টাকা দিয়ে কিনছি, এই যে অ্যানালিসিসটা, এই যে সাপ্লাই চেইনটা, এটি কিন্তু ভালো করে বোঝা দরকার। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের ডিসরাপশন আছে কিনা। সুতরাং মনিটারি পলিসি এবং যে ফিসক্যাল পলিসি, পাশাপাশি বাজার ব্যবস্থাপনাটা খুবই ইম্পর্টেন্ট, যে সাপ্লাই চেইনটা ভালোভাবে দেখা। তো সেখানে এখন ধরেন এই যে আমরা অনেক সময় বলি নন ইকোনমিক ফ্যাক্টর দেখা যাচ্ছে যে এখানে কাজ করে, অর্থাৎ বিভিন্ন সময় যদি চাঁদাবাজি হয় তার এন্ড যে রিফ্লেকশনটা সেটা কিন্তু এই কনজিউমারদেরকেই সেটা বহন করতে হয়। তো আমরা যদি চাঁদাবাজি বন্ধ করতে পারি, আমরা যদি সঠিক যে সাপ্লাই চেইনটা সেটা যদি বাজার ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই 28 টাকার আলু, সেটা আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, সেটা কখনো কিন্তু 60 টাকা হবে না। একটা যৌক্তিকতা থাকবে প্রত্যেকটা ধাপে ধাপেই। আমরা দেখি যারা উৎপাদনকারী থেকে আরম্ভ করে পাইকারি বা খুচরা বিক্রেতা, তারা যদি 30%ও ইভেন লাভ করে, তাহলে কিন্তু এই অলমোস্ট 2.5 গুণের মতো হওয়ার কথা না। তো সেই জায়গাটা আমাদেরকে আসলে দেখতে হবে, বাজার ব্যবস্থাপনাটা যাতে সঠিকভাবে হয় এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকেও যাতে বিভিন্ন সময় তাদেরকে শাস্তির আওতায় আনা, অথবা দেশের যে আইনি কাঠামো আছে, আমাদের যে প্রতিযোগিতা কমিশন আছে বা কনজিউমার রাইটস প্রোটেকশন যে অধিদপ্তর আছে, তাদেরকেও কিন্তু জোরালো ভূমিকা পালন করতে হবে, ইনক্লুডিং লোকাল যে ল এনফোর্সিং এজেন্সি আছে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে। বুঝতে পারছি, ব্যবসায়ীদের একটা দায়িত্বের কথা ওখানে চলে আসে। আশরাফ আহমেদ, মানে দেখুন একদম আমাদের হাতে সময় খুব কম, যদি সংক্ষেপে একটু বলতেন। খুব সংক্ষেপে যদি বলি, যদি আলু যদি সারা বছর 28 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করতে পারতাম, তাহলে আমার মনে হয় না পৃথিবীর সবাই এই ব্যবসাটা ছাড়া অন্য কিছু করতো। রিয়ালিটি হচ্ছে এটা, দিস ইজ নট দ্য কেস। আপনার ফার্স্ট যেই জিনিসটা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আমাদের এগ্রিকালচারাল প্রডিউসের 30 থেকে 50% আসলে মানে প্রডিউসার থেকে কনজিউমার পর্যন্ত যেতে যেতে অলমোস্ট 30 to 50% আপনার প্রোডাক্ট লস হয়। সো আমার মানে হচ্ছে যে 100 টন যদি খাদ্যদ্রব্য প্রডিউসড হয়, কনজিউমারের কাছে যেতে যেতে এটা 60 টনে নেমে আসে। তার মানে হচ্ছে আপনার 100 টনের যে দাম ছিল, এটা কিন্তু তখন আপনার মানে কনজিউমার পার কিলোতে যে দামটা ছিল, কনজিউমারের কাছে পৌঁছতে পৌঁছতে কিন্তু ওখানে একটা 30 to 40% একটা ইনক্রিজ হয়ে যায়, যেটা প্রোডাক্ট লসের কারণে ম্যান্ডেটরি হয়ে যায়। প্রোডাক্ট লসটা বেশি মনে ব্যাপারটা হচ্ছে, ধরুন আপনি যে কোনো একটা সবজি যখন আপনার ইয়ে থেকে মানে এটা কমিয়ে আনতে গেলে ফার্স্ট যে জিনিসটা করতে হবে, আপনাকে দুটো জিনিস। আপনার প্রথম জিনিস হচ্ছে প্রসেসিংয়ে যেতে হবে, যে আপনি প্রোডাকশন ফিল্ডের যত কাছাকাছি সম্ভব এটাকে প্রসেস করবেন। প্রসেস করলে কি হবে, আপনার শেলফ লাইফ বেড়ে যাবে। শেলফ লাইফ বেড়ে গেলে যেটা হবে যে আপনার সারা বছরের এভারেজে যে পিক অ্যান্ড যেটা হয়, ট্রাউট যেটা হয়, সেই ডিফারেন্সটা, ভলাটিলিটিটা সিগনিফিকেন্টলি কমে আসবে। সো এই ক্ষেত্রে যেমন ধরেন জিনিসটা এতই সহজ যে আপনার কাঁচা সবজি কিংবা যদি আপনি ফ্রিজ ড্রাই করে ফেলেন, তাহলে যেটা হবে যে আপনি বাই দ্য টাইম আপনি কনজিউমারের কাছে পৌঁছচ্ছেন, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে যে শেলফ লাইফ 2 বছর আছে। সো ভলাটিলিটি ড্রাস্টিক্যালি কমে যায়। জি, আসলে আমাদের হাতে সময়, আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আইএফআইসি সংলাপ প্রতিদিন আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।